আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০,০০০ প্রধান শিক্ষক পাবেন দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা। আপিল বিভাগের রায়, বেতন হবে ১০ম গ্রেডে। প্রতারণা করে যারা জুলাই বিপ্লবে আহতদের তালিকায় নাম লিখিয়েছে তাদের বাদ দিয়ে ব্যবস্থা। ডিপ্লোমাধারী ও পল্লী চিকিৎসকদের পদবীর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত। এবং ৪ দিনের সফরে ঢাকায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, প্রাধান্য পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার ইস্যু। এক সপ্তাহের মধ্যে শিশু আসিয়ার ধর্ষণ মামলার বিচার শুরু এবং পরের সপ্তাহের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার আশা করছে সরকার। আইন উপদেষ্টা জানিয়েছেন, অতীতে দ্রুত বিচারের এমন নজির রয়েছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ধর্ষণ মামলা দ্রুত শেষ করতে আইন সংশোধন করা হচ্ছে। শিশু ধর্ষণ ও বলাৎকারের মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। কয়েকজন নরপিচাসের হিংস্রতায় থমকে গেল ৮ বছরের শিশু আসিয়ার জীবন। স্তব্ধ গোটা দেশ, ক্ষোভে ফুঁসছে মানুষ। ক্ষুব্ধ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও। ধর্ষকের প্রতি, ধর্ষণ কাজের প্রতি আমাদের তীব্র ঘৃণা ও রাগ, সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম। আইন উপদেষ্টা জানান, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বদ্ধপরিকর সরকার। শিশু আসিয়ার ধর্ষণ মামলার বিচার কাজ ২ সপ্তাহের মধ্যে শেষ হবার আশা করছেন তিনি। ১২-১৩ জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি ৭ দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। ৭-৮ দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। ৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক, এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তিনি জানান, ধর্ষণ মামলা দ্রুত শেষ করতে আইন সংশোধন করা হচ্ছে। শিশু ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলোর বিচারে করা হবে বিশেষ ট্রাইব্যুনাল। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি। সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন আইন উপদেষ্টা। কিন্তু এই ব্যাপারকে কেন্দ্র করে দেশে যারা অন্য নাগরিকদের জন্য ভোগান্তি সৃষ্টি করছে, যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদের দিকেও আপনার নজর রাখবেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছে আপিল বিভাগ। তাদের বেতন হবে ১০ম গ্রেডে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছেন। এর ফলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০,০০০ প্রধান শিক্ষক এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সেই সাথে গেজেটেড পদমর্যাদা ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতের পথে বাধা সৃষ্টি হয়। এরপর বারবার চেষ্টা করেও আওয়ামী লীগের শাসনামলে মামলাটির শুনানি করতে ব্যর্থ হন আইনজীবীরা। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গুরুত্ব দিয়ে মামলাটি নিষ্পত্তি করে আপিল বিভাগ। পরে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা একটা সীমাহীন অন্যায় ছিল। এটা আর্টিকেল 29 এবং 31 এর ভায়োলেশন ছিল। তো যাই হোক, দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে। এটা একটা সম্মানের ব্যাপার এবং যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রিটকারী প্রধান শিক্ষকরা।
আজকের এই দিনটির জন্য আমরা দীর্ঘ 11 বছর অপেক্ষা করেছি। ধন্যবাদ জ্ঞাপন করি আমার সদস্য সরকার মহোদয়কে, যারা বর্তমান সরকার যারা এই দিনটাকে দেখার জন্য পরিস্থিতিটাকে তৈরি করে দিয়েছেন। 2014 সালের 9 মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ঘোষণা দেয় তৎকালীন সরকার। তবে দ্বিতীয় শ্রেণীর চাকুরিজীবীরা 10ম গ্রেডে বেতন পেলেও প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য 11তম ও অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য 12তম গ্রেডে বেতন নির্ধারণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রতারণা করে যারা জুলাই বিপ্লবের আহতদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে তাদের বাদ দিয়ে আইনি ব্যবস্থা নেবে সরকার। নতুন করে আহত ও নিহতদের তালিকা সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। ডিপ্লোমাধারী ও পল্লী চিকিৎসকরা ডাক্তারের পরিবর্তে কি পদবি ব্যবহার করবেন তা আলোচনা করে ঠিক করা হবে। বেতন নির্ধারণ করে দেওয়া হবে বেসরকারি হাসপাতালে ডাক্তার, নার্স ও স্টাফদের। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। জুলাই বিপ্লবে আহত ও নিহতদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শহীদ পরিবার 30 লাখ টাকা, আহতরা 1 থেকে 5 লাখ টাকা ও মাসিক 10 থেকে 20,000 টাকা ভাতা পাবেন। প্রথম ধাপে আহত 1401 জনের তালিকা প্রকাশ করেছে সরকার। এতে অন্য জায়গায় আহত কারো কারো নাম অন্তর্ভুক্ত হয়েছে, ফলে সমালোচনার ঝড় ওঠে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ভুয়া ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে। কে কিভাবে আহত হয়েছে, তিনি কোন পক্ষে ছিলেন, এটি নির্ধারণ করা খুবই কঠিন ছিল। তারপরও আমরা মোটা দাগে ওই সময়কালে আহতদেরকে এবং তারপরে দীর্ঘদিন আমরা এটাকে ওয়েবসাইটে রেখে দিয়ে সবার মতামত নিয়েছি। যে ঘটনাগুলো প্রতারণা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক, সেগুলো ধরা পড়ে যাচ্ছে। সে কারণে আমরা মনে করি যে এটা কিছুটা অ্যাক্সিডেন্টাল মনে করতে হবে। এটা আসলে কোনোভাবে ইন্টেনশনাল না এবং প্রতারণা ধরার মতো ইন্টেলিজেন্স সার্ভিস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নেই। গেজেট যেগুলো হয়েছে সবগুলো বাতিল হবে। 2-1টি আমাদের শহীদ নামের তালিকাও সংশোধন হবে, আহতদের তালিকা অবশ্যই হবে। এই আইনি ব্যবস্থাটি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ। এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য চিকিৎসকরা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সেক্ষেত্রে তারা কি পদবি ব্যবহার করবেন শিগগিরই তা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন দেশে এটা সবসময় প্রিফিক্স নির্ধারণের ক্ষেত্রে অনেক ধরনের অ্যাপ্রোচ আছে। কোনো দেশে আসলে এমবিবিএস ছাড়া ডাক্তার লিখেন না, এরকম না, কিন্তু সেটা খুব কমন না আর কি, অধিকাংশ দেশে সেটা না। এবং তবে আমরা প্রিফিক্স নির্ধারণের জন্য একটা আলাদাভাবে কমিটি করে, যেহেতু হাইকোর্টের নির্দেশনা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমরা সরকারি নির্দেশনাগুলোতে প্রিফিক্স কি হবে সেটা আমরা নির্ধারণ করে দেব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিশেষ সহকারী জানান, বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়া হবে। আমরা সর্বনিম্ন বেতন নির্ধারণের বিষয়টি বেসরকারিদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব। ঢাকা মহানগরে বড় হাসপাতাল, মাঝারি হাসপাতাল, আবার জেলা এবং অন্যান্য। সো আমরা এটা সম্ভবত এটা নির্ধারণ করতে একটু সময় লাগবে, এই নেগোসিয়েশন প্রসেসটা লম্বা হবে। আমরা ডেফিনেটলি এর সঙ্গে যারা সাধারণত ওই ধরনের হাসপাতালে কাজ করে সেই সকল পক্ষগুলোকে অন্তর্ভুক্ত করে আমরা এই বিষয়গুলো নির্ধারণ করব। তবে আমরা এটা নিশ্চিত যে দেশের বিভিন্ন স্তর অন্তত 2 বা 3 ক্যাটাগরির সর্বনিম্ন বেতন কাঠামো আমরা নির্ধারণ করার চেষ্টা করব। ডেঙ্গু প্রতিরোধে এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ডেঙ্গুর যে প্রোফাইলিং করা দরকার সেগুলো আমরা করেছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সচিবালয়ে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও এর আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে অর্পিত ক্ষমতা বলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোডে সব ধরনের সভা সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হবে বলে আশা করছে সরকার। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, 2026 সালেই বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে আসবে। এজন্য যেসব চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া 6টি সংস্কার কমিশনের কিছু বিষয় রাজনৈতিক মতামতের প্রয়োজন না থাকায় তা দ্রুত কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল আসছেন,
তো অবশ্যই আমরা এটা একটা আমাদের জন্য খুবই একটা সম্মানের বিষয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্যুর। আমরা তার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে। উনি বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে সলিডারিটি প্রকাশ করবেন। আপনারা জানেন রোহিঙ্গাদের যে এইড কাট হয়েছে সেই বিষয় নিয়ে ওনার সাথে যথেষ্ট কথা হবে। সংস্কার সবাই চায়, তবে দেশকে সংকটমুক্ত করতে দ্রুত জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিলে তিনি বলেন, জাতীয় সংস্কার বাস্তবায়ন দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, জনপ্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, কৃত্রিমভাবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্টের চেষ্টা চলছে। জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় সবাইকে সতর্ক থাকার কথা বলেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা প্রধান উপদেষ্টাকেই দূর করতে হবে। আলাপ আলোচনা প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেই জন্য আমরা রোড ম্যাপ চাই। সেই রোড ম্যাপের প্রত্যাশা আমরা করেছি, বাংলাদেশের জনগণ করে। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কাদা ছুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু কর সংগ্রহে হয়রানি ও দুর্নীতিগ্রস্ত রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে 2025-26 সালের প্রাক বাজেট আলোচনায় তিনি সতর্ক করেন, খাতির করে কাউকে কর ছাড় দেয়া বা কারো ওপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেওয়ার মতো ঘটনা আর চলতে দেয়া হবে না। শরফুল আলমের রিপোর্ট। 2025-26 অর্থবছরের বাজেটে কর সংক্রান্ত সুযোগ সুবিধার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, নানাভাবে উদ্যোক্তাদের হয়রানি করে আসছে এক শ্রেণীর অসাধু রাজস্ব কর্মকর্তারা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব কর্মকর্তাদের ব্যবসা বান্ধব হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নেই। কাউকে বিশেষ সুবিধা দেয়া বা কারো উপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেয়া চলবে না। আওয়াজ আছে যে সমস্ত ইনভেস্টমেন্ট বা অন্যান্য অন্তরায় হচ্ছে এনবিআর। আজকে আপনি দেখা করেন, আপনি মালিক হন আর যাই করেন দেখা করেন, এই জিনিসগুলি বন্ধ করেন। আমরা আপনারা যা চান আমরা সব দিব। এনবিআর চেয়ারম্যান বলেন, কারো একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে দেশের মানুষকে এগিয়ে আসতে হবে। দুর্নীতি বন্ধে দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের ধরিয়ে দিতে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। সার্ভিস পেতে গিয়ে যে ধরনের সমস্যাগুলো পড়েন বিভিন্ন অফিসে, আপনারা দয়া করে আমাদেরকে জানান। তার যে পরিমাণ জরিমানা বা তার যে পরিমাণ শাস্তি হওয়া উচিত সেই পরিমাণ শাস্তি আমাকে করতে হবে। কুইক ড্রাস্টিক কিছু অ্যাকশন নিতে হবে। আমি তো বলেছি, এরকম যদি হাতে নাতে কোনো ধরা পড়ে, আমরা কোনো রকমের কোনো তদন্ত, কোনো ঝগড়াঝাটি, কোনো কিছুর মধ্যে যাব না। সোজা আমরা বলবো যে আপনি অনেক সার্ভিস দিয়েছেন, এখন আপনাকে ধন্যবাদ। রাজস্ব সংগ্রহে চাপ থাকলেও নতুন বাজেটে অগ্রিম আয়কর, ভ্যাট, ট্যাক্স ও শুল্ক কাঠামোতে ব্যবসা বান্ধব পরিবর্তন আনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। একই সাথে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধে দ্রুত আদেশ জারির নির্দেশনাও দেন তিনি। আমরা বন্ধ করতে চাই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বিকেল 5টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রায় 7 বছর পর বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। এবারের সফরে মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট আলোচনায় গুরুত্ব পাবে। এছাড়া মানবাধিকার ইস্যুও প্রাধান্য পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার সকালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রথমে সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে কক্সবাজার যাবেন ডক্টর ইউনূস ও অ্যান্টনিও গুতেরেস। রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে আলাদা বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। রোববার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।
বাংলাদেশের নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে দাবি করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের এ ধরনের মন্তব্য অযাচিত, বিভ্রান্তিকর ও বাস্তবতা বিবর্জিত। বাংলাদেশ অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করাকে সমর্থন করে না। অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে হস্তক্ষেপ না করার আহ্বান জানানো হয়। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরালো হবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। 7 মার্চ 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন, এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাংলাদেশে আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজেন। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন তিনি। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে রাশিয়া। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় রুশ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জামাতের এই নেতা। যে বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট আরও বাড়বে, সাপোর্ট থাকবে। আপনারা জানেন যে ৭১ সালে রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা পালন করেছে, আমরা সেই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি এবং তারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও এখানে একটা রেগুলার এঙ্গেজমেন্ট থাকতে চায়, এঙ্গেজমেন্ট চায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন আটকে পড়া ১৭৬ বাংলাদেশি। লিবিয়ার একটি ফ্লাইটে ভোর ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। অভিবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি ৭০ জন স্বেচ্ছায় দেশে ফিরেছেন, এদের মধ্যে ১২ জন অসুস্থ। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজের। ছোট ভাই খালেককে লিবিয়ায় পাঠানোর পর থেকে কোনোভাবেই ভালো নেই বড় ভাই গোপালগঞ্জের হৃদয়। যাওয়ার পর থেকে সেখানকার মাফিয়াদের হাতেই তার ভাই বন্দী ছিল ৪০ দিন। এরপর জেলে থাকতে হয় ২ মাস ১৩ দিন। গ্রামের দালালদের হাত ধরে ভাইকে বিদেশ পাঠানোই কাল হয়ে দাঁড়ায় তাদের। আমার ভাই উদ্দেশ্য ছিল ইতালিতে, যার কথা ছিল প্রতি দেশ ঘুরিয়ে ঘুরিয়ে প্লেনে করে, বাট তা না করে আমার ভাইকে দুবাই নিয়ে যাওয়ার পরে পরবর্তী তাকে জোর করে লিবিয়াতে নিয়ে যাওয়া হয়। তার পরবর্তীতে আমরা জানতে পারি যে আমার ভাইকে লিবিয়ার উদ্দেশ্যে পানিপথে নিয়েছে আর জেলে আছে। ভোর ৪টায় বিমানবন্দরে পৌঁছায় বিভিন্ন কারণে লিবিয়ায় আটকে পড়া ১৭৬ জন বাংলাদেশি। প্রিয় সন্তান ও ভাইকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তাদের স্বজনরা। এরকম কোনো আশা ছিল না, আল্লাহর কাছে কাঁদছে, আমার ভাইয়ের আল্লাহ ফিরে আনছে, এটি আমরা লাকি। আর যোগাযোগ করে নাই 3 মাস। না স্যার, এই মানুষগুলো জানতো না এই দূর দেশে পাড়ি জমানো তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। নিজেদের ভাগ্যের এমন অবস্থা দেখে আর কাউকে লিবিয়া না যাওয়ার কথাও বলেন তারা। আমি 4 মাস গেছি লিবিয়া, 3 মাস জেলে ছিলাম, 3 মাসে 2 বেলাও ভাত খেতে পারি। অনেক মানুষ দেখা যায় অনেক কষ্টে আছে। বাংলাদেশ এম্বাসি যদি ইচ্ছা করে তাহলে ওই মানুষগুলো নিয়ে আসতে পারে। আল্লাহ পাক যাই হোক, কম লাগছে, 13 লাখ লাগছে ওই ফিলে, তো টোটাল আমার 26 লাখ টাকা গেছে। ভাই আল্লাহর কাছে দোয়া করি যেন বাংলাদেশের কোনো মানুষ আর লিবিয়ার বুকে না যায়। আগামী 19 ও 26শে মার্চ আরও 2টি ফ্লাইটে 300 বাংলাদেশি নাগরিক দেশে ফিরে আসবেন বলেও জানান তারা। জীবনে বাস্তবতা এটা, হার মানতে হবে। তো নিজের সচ্ছলতার জন্য, পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইল। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে $80 কোটি তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সবচেয়ে বড় বাধা নিরবিচ্ছিন্ন জ্বালানি। বিশেষজ্ঞরা জানান, আমেরিকা, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত সহ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এই সুযোগকে কাজে লাগাতে রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলার উন্নতি প্রয়োজন বলে মনে করেন তারা। একই সাথে বাড়াতে হবে উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থা। শারফুল আলমের আরেকটি রিপোর্ট।
তৈরি পোশাকের একক বাজার হিসাবে সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপের বিকল্প বাজার হিসাবেও ধরা হয় আমেরিকাকে। নতুন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মাথায় কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করায় বাজারটি নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের পোশাকের। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের পরিসংখ্যান বলছে, জানুয়ারি মাসে এই বাজারে $80 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশি উদ্যোক্তারা। এই রপ্তানি গত বছরের তুলনায় 45.93% বেশি। প্রবৃদ্ধির এই হার চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত সহ শীর্ষ রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। এবার একটা বড় ধরনের পরিবর্তন এসেছে এবং বাইরের সমস্ত ক্ষেত্রে একটা বড় ধরনের আস্থার জায়গা তৈরি হয়েছে। সবার একটা ধারণা তৈরি হয়েছে যে এই নতুন গভর্নমেন্ট বা নতুন সরকার একটা ভালো কিছু দিবে, একটা স্টেবল পরিবেশ তৈরি করে দেবে। একদম সিমিলটেনিয়াসলি চায়নার সাথে ইউএস এর যে দ্বন্দ্বটা সবসময় হয়ে যায় সেটা এক্সপেক্ট করে ক্রেতারা জড়েছে। সো দুটো একসাথে আসাতে আমাদের গ্রোথের মার্জিনটা অনেক বেশি, এটা রিফ্লেক্টও আমরা দেখতে পাচ্ছি। এই মার্জিনটা ধরে রাখতে হলে আমাদেরকে ক্রেতাদের আস্থা ফিরে আনতে হবে। ক্রেতাদের আস্থা ফিরে আনতে মানে তাদেরকে কোয়ালিটি ইনশিওর করতে হবে, ইন টাইম ডেলিভারি করতে হবে, কমিটমেন্ট ফিক্স করতে হবে। অর্টেক্সের তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা $720 কোটি পোশাক আমদানি করেছেন, যা গত বছরের জানুয়ারিতে এই পরিমাণ ছিল $603 কোটি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের আমদানির হার বেড়েছে 19 ভাগ। চীনা পণ্যে অতিরিক্ত 10 ভাগ শুল্ক বসানোর কারণে চীন থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতারা ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে, ফলে বাড়তি ক্রয়াদেশ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। আমি পারবো বিকজ আই হ্যাভ টু প্রডিউস উইথ এ চিপার প্রাইস অ্যাজ ওয়েল অ্যাজ উই হ্যাভ টু টার্গেট দ্য লোয়ার সেগমেন্ট কাস্টমার। তো এই জিনিসগুলি আমাদেরকে কিন্তু ইয়ে করতে হবে, আর চিন্তা করতে হবে যে তার ওই এরিয়া বেসডের মার্কেটটাকে সে যেন এখানে অন্য থেকে কম্পিটিটিভ অবস্থায় থাকে। পোশাক রপ্তানিতে যে প্রবৃদ্ধি অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পাশাপাশি বাড়তি ক্রয়াদেশ সহায়ক ভূমিকা রাখছে বলেও মনে করছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে 3 দিনব্যাপী ঈদ মেলার আয়োজন করেছে মহিলা কমিটি। রাজধানীর অফিসার্স ক্লাবে এর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান। এ সময় মহিলা কমিটির এই উদ্যোগের প্রশংসা করেন তিনি। নিজস্ব পণ্য সামগ্রী নিয়ে ঈদ মেলায় অংশ নিয়েছেন নারী উদ্যোক্তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। আগামীকাল কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মার্ক কার্নি। এর মধ্য দিয়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অধ্যায় শেষ হতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমন স্থানীয় সময় শুক্রবার সকাল 11টায় কার্নি তার মন্ত্রিসভার মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। কানাডার গভর্নর জেনারেল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি, ব্যাংক অফ কানাডা এবং ব্যাংক অফ ইংল্যান্ডের নেতৃত্ব দানকারী সাবেক কেন্দ্রীয় ব্যাংকার কার্নি গত রোববার কানাডার লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর কানাডা দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। দায়িত্ব নিয়ে শিগগিরই মার্ক কার্নিকে সাধারণ নির্বাচনও আয়োজন করতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী পুরানা পল্টনে একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সাথে দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে বিচার বিভাগকে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান বক্তারা। পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে 6 উইকেটে হারায় গুলশান ক্রিকেট ক্লাব।
আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 228 রান তোলে রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ 88 রান করেন অমিত মজুমদার। এছাড়া 40 রান আসে আরিফুল হকের ব্যাটে। বল হাতে 53 রান দিয়ে 4 উইকেট নেন ম্যাচ সেরা পায়েল। জবাবে 46 ওভার 4 বলে জয় নিশ্চিত করে গুলশান। ম্যাচ জেতাতে 67 রানের ইনিংস খেলেন জাওয়াদ। এছাড়া 40 রান আসে তামিমের ব্যাটে। অন্যদিকে বিকেএসপিতে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবকে 5 উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক এবং শাইনপুকুরকে 8 উইকেটে পরাজিত করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্রিকেটকে গুড বাই জানানোর ঘোষণা দেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। তার পোস্টে সতীর্থ, কোচ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান মাহমুদুল্লাহ। এর মধ্য দিয়ে সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের সবাই অবসরে গেলেন। পরাগ আরমানের রিপোর্ট। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। খেলে গেছেন শুধু ওয়ানডে ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবারের মতো ওয়ানডে ক্রিকেট খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে চিরতরে ব্যাট প্যাড তুলে রাখলেন সাইলেন্ট কিলার। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার। 50 ওভারের ফরম্যাটকে বিদায় বলে 39 বছর বয়সী এই ক্রিকেটার লেখেন, আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা সব সময় আমাকে সমর্থন করেছেন। অনেকটা আক্ষেপের সুরেই মাহমুদুল্লাহ লেখেন, সবকিছু সবসময় নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু জীবন এগিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা। মাহমুদুল্লাহ অবসরের ঘোষণা দেওয়ার পর সতীর্থরাও তার অভাব বোধ করছেন। তাওহিদ হৃদয় লিখেছেন, ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা অসাধারণ মুহূর্তের জন্য ধন্যবাদ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও আমাদের বন্ধু মহলে আপনার নাম ছিল পেইন কিলার। সৌম্য সরকার এক আবেগঘন পোস্টে লিখেছেন, প্যাশন, আত্মনিবেদন ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের এক যাত্রা। প্রত্যেক রান, উইকেট ও স্মৃতির জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ কিংবদন্তি। এছাড়া শরীফুল ইসলাম, রিশাদ হোসেনও বাংলাদেশ ক্রিকেটে রিয়াদের অবদানের কথা লিখেছেন। 2007 থেকে 2025 18 বছরে বাংলাদেশের জার্সিতে 50টি টেস্ট, 239টি ওয়ানডে ও 141টি টি-20 খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্টে 2914 রান ও বল হাতে 43 উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। আর ওয়ানডেতে 5689 রানের সঙ্গে 82 উইকেট এবং টি-20তে 2444 রানের সঙ্গে এই তারকা শিকার করেন 41 উইকেট। মাহমুদুল্লাহর অবসরে পঞ্চপাণ্ডবদের মধ্যে এখন শুধু সাকিব আল হাসানের ক্রিকেটকে বিদায় বলা বাকি রইল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের প্রায় 120 জন পুরুষ ও নারী দাবাড়ুর অংশগ্রহণে শনিবার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ জানান, এবারের টুর্নামেন্টের স্পন্সর ওয়ালটন। 1.5 লাখ টাকা প্রাইজ মানির এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ পাবে 35,000 এবং 20,000 টাকা অর্থ পুরস্কার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল আলম ইসলাম মিল্টন এবং দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা লাভলু। খেলা হবে 9 রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 30,000 প্রধান শিক্ষক পাবেন 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা। আপিল বিভাগের রায়, বেতন হবে 10ম গ্রেডে। প্রতারণা করে যারা জুলাই বিপ্লবে আহতদের তালিকায় নাম লিখিয়েছে তাদের বাদ দিয়ে ব্যবস্থা। ডিপ্লোমাধারী ও পল্লী চিকিৎসকদের পদবির বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত। এবং 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। প্রাধান্য পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার ইস্যু।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।